মহান মুক্তিযুদ্ধের নানা গৌরবোজ্জ্বল ইতিহাস আমরা জানি এবং শুনেছি, তবে এই মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ মুক্তিযোদ্ধা হিসেবে কিংবা চিকিৎসক হিসেবে সেই খবর তুলনামূলকভাবে আমরা একটু কম শুনেছি। আমরা আজকে কথা বলবো সেই মহান চিকিৎসকদের নিয়ে যারা মহান মুক্তিযুদ্ধে সবার পাশে দাঁড়িয়েছেন। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় আমরা দিয়েছি ৭১-এর রণাঙ্গনে চিকিৎসা সেবা। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন চিকিৎসক যারা সেই সময়ে চিকিৎসা দিয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বা সবার পাশে দাঁড়িয়ে যারা দেশকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে আছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার লতিফা শামসুদ্দিন, ম্যাডাম সাবেক চেয়ারম্যান ওজিএসবি, একই সঙ্গে সাবেক চেয়ারম্যান অবস অ্যান্ড গাইনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সঙ্গে আরও আছেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাখদুমা নার্গিস রত্না। ম্যাডামের আরও অনেক পরিচয়, তবে তিনি সাবেক প্রধান সমন্বয়ক কমিউনিটি বেসড হেলথ কেয়ার এবং একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান খেলাঘর। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অধ্যাপক লতিফা শামসুদ্দিন, আপনার কাছেই শুরুতে জানতে চাই যে অনেক তো স্মৃতি আসলে সেই সময়ের আছে, কোন স্মৃতিটা এখনও আপনার বেশি মনে আছে, জল জল করে, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আসলে স্মৃতি মানে কখনো উল্টো পাল্টা হয়ে আগে পিছিয়ে আসে। তো আজকে যেটা আসতেছে সেটা হলো যুদ্ধে যে মেয়েদের প্রবলেম হয়েছিল, মানে তাদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছিল পাকিস্তান আর্মি, তাদের যে প্রেগনেন্সি, আমরা তো স্বাধীন হয়ে 16ই ডিসেম্বর পরে মানে সাংঘাতিক রকম একটা আনন্দিত সময়, সেই সময়ে তাদেরকে নিয়ে যে সমস্যা সেইটা যে কীরকম ভয়াবহ মনে হয় আপনাদের পক্ষে অনুধাবন করা মুশকিল। আমি ওই সময় আই ওয়ার্ক অ্যাট দ্যাট টাইম, এবং তাদেরকে ম্যানেজ করতে গিয়ে দেখলাম সমাজ কী জিনিস। কারণ আমি তো একটা ডাক্তার, আমি তো বেরিয়ে চলে গেছি, আমার লাইনে আমি কাজ করছি, আই হ্যাড নো আইডিয়া। তখন বোঝা গেল আসলে সমাজের এই অবস্থান করা, তাদেরকে নিয়ে সামাজিকভাবে চলা, এটা সবটাই কিন্তু খুব ডিফিকাল্ট জব, এবং টু দ্য ফ্যামিলি অলসো। সে পার্সনটা তো নিজে ফ্যামিলির কাছে চলেছে। তো আমার মনে হয় ওইটি আমাকে বেশি বিতাড়িত করে এখন। আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার রত্না আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রসঙ্গ যেহেতু উঠেই পড়েছে, মানে এই বিষয়ে আপনার সেই সময়ের স্মৃতি কি বলতে পারেন আমাদের? আসলে মুক্তিযুদ্ধের স্মৃতি এতই চিন্তা করতে গেলে এতই বিস্তৃত যে স্বল্প পরিসরের এটা তো আলোচনা একেবারে, তবে একটা খণ্ড খণ্ডভাবে আমরা হলেও আমরা মানুষের কাছে সেটাকে নিয়ে যেতে পারি। বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আমি স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করেছি, এবং বিশেষত আমি ক্র্যাবস হোস্টেল নামে একটা ক্যাম্প ছিল, সেটা ন্যাপ ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টি এই 3 দলের যে গেরিলা বাহিনী ছিল সেই গেরিলা বাহিনী পরিচালিত একটা রিক্রুটিং ক্যাম্প ছিল, এবং সেইখানে 9 মাস আমি স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করেছি শরণার্থীদের। এবং তার পাশাপাশি বর্দোয়ালি ক্যাম্প বলে আর একটা ক্যাম্প ছিল আগরতলায়, সেখানেও আমি স্বাস্থ্যসেবা দিয়েছি। তো এই স্বাস্থ্যসেবা দিতে যে অনেক সমস্যা হয়েছে, কারণ সেখানে তো ওষুধের অপ্রতুলতা, যন্ত্রপাতির অপ্রতুলতা এবং ফান্ডেরও অপ্রতুলতা সবই ছিল। কিন্তু তা সত্ত্বেও যেটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের এবং মানে শান্তির মনে হয়েছে সেটা হলো যে এত দুঃখ কষ্টের মধ্যেও আমরা দেখেছি যে অন্তত চিকিৎসক হিসেবে আমি দেখেছি যে ভারতীয় যে চিকিৎসকরা ছিলেন আগরতলায় তখন ছিলেন, আমরা যে কোনো সাহায্যের জন্য যদি আমরা ম্যানেজ করতে না পেরেছি তাদের কাছে নিয়ে গেছি। সেখানে একটা জিবি হসপিটাল বলে একটা বড় হসপিটাল ছিল, সেখানে যখনই আমরা গিয়েছি আমাদেরকে ওনারা একেবারে টপ প্রায়োরিটি দিয়ে ওনারা চিকিৎসা করেছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন। তো সেটাও আমি মনে হয় যে আমাদেরকে এটা স্মরণ রাখতে হবে যে মুক্তিযুদ্ধে শুধু যে আমাদের অবদান ছিল এমন নয়, আমাদের পাশাপাশি কিন্তু আমাদের আমরা যেখানে আশ্রয় নিয়েছিলাম, আমাদের মুক্তিযোদ্ধারা যেখানে ট্রেনিং নিয়েছিল, তাদেরকে যারা আশ্রয় দিয়েছিলেন তাদের সহযোগিতাটাও কিন্তু আমাদেরকে একটা মানে এটা আমাদেরকে সবসময় স্মরণ করা উচিত বলে এবং কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আমি মনে করি। ডাক্তার লতিফা শামসুদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে সেই সময়ে আপনারা তো আলাপচারিতায় আমি বুঝেছি আপনারা দুজন একই ক্লাসে আসলে পড়তেন, আপনাদের বয়স কত ছিল বা আপনারা মুক্তিযুদ্ধ ওই সময় আপনারা কোথায় পড়েছেন একটু যদি বলেন।
আমরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হই 1962-তে। আমাদের হলো K21 আমাদের ব্যাচকে বলে। আচ্ছা। তো ওই সময়ে আমরা 140 জন স্টুডেন্ট ভর্তি হয়েছিলাম। কোয়াইট, মানে ওই সময় এত বেশি স্টুডেন্ট কখনো আসেনি। 100। তার মধ্যে আমাদের মেয়েরা ছিলাম 30 জন। আচ্ছা। তো ওই সময় কিন্তু মেয়েদের এডুকেশন খুব কম ছিল, বিশেষ করে মেডিকেল সাইডে। আমাদের আগের বছরে যে তারপরে 30 একেবারে কম না আসলে। না, আমাদের আগে যারা ছিল তারা ছিল 5 জন। ও তার আচ্ছা। আগে শাহলাবাদের ব্যাচে আরো কম। আরো উই আর লাইক দ্যাট। কিন্তু আমরা একমাত্র মনে হয় যেন একটা প্রজাপতির মতন মেডিকেল কলেজটাকে ঘিরে রাখতাম। ইটস সো নাইস। তো ওই সময়ে আমরা ভর্তি হওয়ার পরে অনেকে ফরেনার স্টুডেন্ট আমাদের আসতো, জি। যেমন মালয়েশিয়া, তানজানিয়া, অন্যান্য সাইড থেকে। মানে সেই সময় আসতো। সেই সময় আমাদের ক্লাসমেট ছিলেন। আমাদের ক্লাসমেট ছিল মালয়েশিয়ার, ও ফার্স্ট বয় ছিল আমাদের। আচ্ছা। তো আমাদের ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান সব মিলিয়ে তো আমরা তখন পাকিস্তান। তো 62-তে ভর্তি হয়ে আমরা 5 বছর একসাথে পড়াশোনা করে 68-এ আমরা পাশ করে গেলাম। আচ্ছা। আমাদের এই সময় আমি একটু বলতে চাই তোমাকে, জি, আমরা অবশ্যই। খুবই একটা অবশ্যই। প্রোগ্রেসিভ টাইপ অফ ব্যাচ ছিল আমার মনে হয়। কারণ আমি যখন মেডিকেলে ভর্তি হই, আই ওয়াজ কোয়াইট ইনোসেন্ট। আমি এমবিবিএস পাস করবো, যাব, এই আমি বংশালের মেয়ে। আমি গিয়ে দেখি আমাদের কলেজের ভিতরে একটা ওই বিচারের ব্যবস্থা হচ্ছে। বিচার মানে যেখানে বিচার করে, একটা বলেন আমি যাহা বলিব সত্য বলিব, হ্যাঁ। ওই ধরনের জিনিস। তা আমি এই ধরনের অভ্যস্ত, আমি জানতে এটা আলাদা জায়গায়, মেডিকেল কলেজের ভিতরে এরকম একটা। তো দেখি ওখানে আমাদের স্যাররা দাঁড়িয়ে বলছেন, আমাদের আসির উদ্দিন স্যার, আমাদের আরেকটা স্যার ছিলেন ফার্মাকোলজি মনসুর আলী স্যার, ওনারা বলছেন যাহা বলিব সত্য বলিব। আর কাছে আরেকজন মানে হয়তো ইয়ে থেকে নিয়ে আসছেন যে নাকি বিচারক। তো ওইটা আমরা দেখে খুবই আশ্চর্য মনে হচ্ছিল যে কি ঘটনা কি। আসল ঘটনাটা হলো, আমাদের যারা পরীক্ষা নিতেন পরীক্ষক, ওনা বাংলাদেশ, তখন তো বাংলাদেশ না পাকিস্তানে, মানে ইস্ট পাকিস্তানে আমাদের ঢাকা মেডিকেল ছিল মেইন সেন্টার। পরীক্ষা নিলে পাস করতো 5 জন থেকে 7 জন বা 5 জন থেকে 10 জন, ফাইনাল এমবিবিএস। এই স্যাররাই যখন আমরা ওয়েস্ট পাকিস্তান পরীক্ষা নিতেন, ওখানে 90-95 তাদের পাস মার্ক ছিল। মানে সেখানেও একটা ডিসপ্যারিটি ছিল, এবং এটা প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা প্রবলেম ছিল। তো ওরা তখন এই ইয়েটা সেট আপটা করলো যে এদেরকে একটা বিচার হতে হবে, ইজ ইট রাইট অর রং। তো পরে বিচার হতে হতে দেখা গেল আমরা জিতে গেলাম। তো আচ্ছা। আমাদের এই বিজয়টা যে কি বিজয় তোমাকে বোঝাতে পারবো না। তো বটেই। মিডিয়া টিডিয়া যা যা স্যার মেডিকেল যে স্টুডেন্টরা মনে হয় সব হুমলিকে পড়ে গেলাম আমরা। দিস আর জয়। তো কি হলো, মানে শেষ সেখানে পর্যন্ত? বিচারক কে ছিল বা বিচারকের নামটা ভুলে গেছি, কিন্তু আমাদের স্যার যে দেয় তাদের কি হলো, জি। তো স্যাররা পরীক্ষা থাকবেন, কিন্তু মানে ওনার টিচার থাকবেন, কিন্তু নট দ্য এক্সামিনার। আচ্ছা। কারণ এক্সামিনার হলেই আমাদের এই সমস্যাটা। আমরা টিচারকেও সম্মানটা রাখলাম, বটে। তাও মনে দ্যাট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট বটেই। আর আমরা খুবই আনন্দিত ছিলাম যে আমার ব্যাচ এটা করেছে। আমি একটু ম্যাডামের কাছে একটু আসতে চাই যে আপনারা কি তখন এমবিবিএস পাস করে ফেলেছেন যখন মুক্তিযুদ্ধ আসলে শুরু হলো? হ্যাঁ, আমি তো 68-এ পাস করেছি, 69-এ আমার বিয়ে হয়েছে। আমি ইন্টার্নশিপ শেষ করার পরে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, তখন আমার একটা বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা, কয়েক মাসের। সেই বাচ্চা নিয়েই আসলে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। মানে এই যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা, এটা স্বপ্রণোদিত নাকি আপনারা চিকিৎসক তাই আপনাদেরকে কেউ অনুরোধ করলো? ঘটনাটি কেমন ছিল? না, এটা স্বপ্রণোদিত। কারণ আমি যখন মেডিকেল কলেজে পড়ি, আমি বাংলাদেশ, তখন ছিল পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় সদস্য ছিলাম। আচ্ছা। এবং তখন তো আমার কিছু মানে রাজনৈতিক আপনি একজন জানাশোনা সচেতন মানুষ ছিলেন আর কি। হ্যাঁ, তা আমার তো রাজনৈতিক সচেতনতা বটেই। ছিলই আমার মধ্যে, এবং সেই সাথে কিন্তু আমি একটু বামপন্থী রাজনীতির সাথেও আমি জি। যুক্ত ছিলাম। তার ফলে আমার তো এই যে আন্দোলনটা চলছে, 66-র 6 দফা আন্দোলন, পরবর্তীতে 69-এর গণঅভ্যুত্থান এবং তারপরে 71-এর মুক্তিযুদ্ধ, এই যে ধারাবাহিকতা, মনে মনে প্রস্তুতি ছিল যদি এরকম যুদ্ধ হয় তাহলে আমি সেই যুদ্ধের একজন অংশীদার হব, এবং সেই সেটা হয়ে অংশীদার গেলেন আর কি। হিসাবেই আমি অংশগ্রহণ করেছি। ধন্যবাদ। আমি ম্যাডামের কাছে একটু জানতে চাইবো যে তাহলে ওই সময়ে আপনি কোথায় কিভাবে চিকিৎসা দিলেন, সেই স্মৃতিটা একটু জানতে চাই। স্মৃতি তো অনেক লম্বা রে, অনেক পটে short এ বলি। যতদূর বলা যায়। তো ওই সময় আমি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কাজ করতাম। আচ্ছা। আমার বয়স 22 এখনো তো 23 সেই বছর। নামেই আছে হ্যাঁ, ওই hospital, নামেই হ্যাঁ। আছে ওটা। আমার বয়স 22 থেকে 23, 68। তো ওখানে আমার প্রথম পোস্টিং, ওখানে আমি কাজ করতেছিলাম। যুদ্ধ যখন লেগে গেল, তা আমরা তখন দেখলাম বগুড়া ইজ এ সেন্টার
অফ নর্থ বেঙ্গল। জি। কারণ রংপুরে কোনো মেডিকেল কলেজ এই ধরনের চিকিৎসার ব্যবস্থা নাই, পাবনাতে তো নাই, রাজশাহীতে ছিল। রাজশাহীতে ছিল, কিন্তু রাজশাহী ওয়াজ ডিফিকাল্ট টু রিচ। আচ্ছা। তো সেই জন্য আমাদের বগুড়াতে আমরা একটা সেন্টার করলাম। সেইখানে আমার স্যারের, আমাদের টিমে আমরা একটা টিম তৈরি করলাম 24 আওয়ার্স। তো সেখানে প্রফেসর পিবি রায় ছিলেন আমার সাথে, সার্জারি প্রফেসর, উনি ওখানে সিনিয়র কনসালটেন্ট ছিলেন। আমি ছিলাম মেডিকেল অফিসার লতিফা শামসুদ্দিন, আর আমার সাথে ছিল শাহানা, একজন সিস্টার। তো উই কমিটেড যে হোয়াট এভার দ্য সিচুয়েশন উই হ্যাভ টু ট্যাকল দ্য সিচুয়েশন। আমরা কিন্তু কেউ ট্রেন না, মানে আমি অন্তত ট্রেন না, আমরা জাস্ট এমবিবিএস পাই, কিন্তু আমাদের করতে হবে। এবং মেন্টালি উই আর রেডি টু ওয়ার্ক। মুক্তিযুদ্ধ থেকে সাংঘাতিক পিটন দিচ্ছে আর্মিরা। তো ওরা তখন আমাদেরকে চলে আসতো, কারণ একটাই হসপিটাল। তো ওদেরকে কোথায় লুকাবো, কেমনে ট্রিটমেন্ট দিব, কি কখন ছুটি দিব, এগুলো আমাদের একটা টিম ওয়ার্ক ছিল। তা আমাদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ছিল দোতলা হাসপাতাল। আমাদের পুরো হসপিটালটাকে আমরা ফর দিস পিপল রেখে দিয়েছিলাম। তো ওরা আসলে আমরা ওখানে ভর্তি করে রাখতাম। ভর্তি করে আমরা চাইতাম যে লম্বা টাইম কেমন করে হসপিটাল রাখা যায়। আচ্ছা। কারণ একবার তুমি ডিসচার্জ করো তো আবার আর্মিরা নিয়ে যাবে। কারণ বগুড়া ওয়াজ দ্য মেইন সেন্টার ফর দ্য আর্মি। তো এইভাবে ওদেরকে আমরা চেষ্টা করতাম, আর ওরা আমাদের সাথে কমিউনিকেট করতে চেষ্টা করতো। আর্মিদের সাথে কথাও বলতে হতো? হ্যাঁ, রেগুলার। আমাদের সপ্তাহে একদিন ওরা ট্রেন আপ করতে নিত, শয়তান। আচ্ছা। ওরা বলে তোমরা তো কিছু জানো না, বৃহস্পতিবার দিন আমাদের ওখানে একটা ইয়ে হবে, আলোচনা সভা। আপনারা যেন চিকিৎসা না দিতে পারেন আর কি, হ্যাঁ, মানে আমাদের ডিস্টার্ব করা। আর আমরা কি মুক্তিযুদ্ধের সাথে লিঙ্ক কিনা সেটা বোঝা। তার সাথে পিবি রায় ছিল হিন্দু, আমি ছিলাম একটা মহিলা, আমার সিস্টার, মানে এরকম একটা গ্রুপকে তারা সহ্য করতে পারেনি। কিন্তু উই আর ভেরি স্ট্রং এনাফ আর কমিটেড। তো ওরা শয়তান ছিল অনেক, বুঝছো, এত বুদ্ধি আমার অন্তত ছিল না। সপ্তাহে একদিন নিয়ে যাবে যে আপনাকে ট্রেনিং দিবে। ও কি ট্রেনিং দিবে? ওরা তো আর্মির ডাক্তার, ওদের নো নাথিং এক্সেপ্ট রাইফেল চালানো। যাই হোক, এরকম অনেক কিছু হয়ে গেল। তা আমি বসে আছি, দেখি যে একটা জিপ থেকে 8 বছর 9 বছর এরকম একটা বাচ্চাকে টেনে নামাচ্ছে আর্মিরা। আমাদের একটা কোলাপসেবল গেট ছিল, ওটা থেকে বাচ্চাটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর বাচ্চার ব্লিডিং হয়ে সমস্ত রাস্তা ভরে যাচ্ছে। তাই সারপ্রাইজ, এতটুকুন বাচ্চা। আমি দৌড়ে আউটডোর থেকে চলে গেলাম, আর আমি যেহেতু চার্জে ওটি গিয়ে খুলে দিলাম, ওকে শোয়ালাম, দেখি যে মেয়েটা ব্লিড করতে করতে সাদা হয়ে গেছে। তা আমি স্যারকে ডাকলাম, ওই করে কি আর্মিগুলো সব জুতা পরে সব ওটির মধ্যে ঢোকে। ওকে যতই বলি যে তুমি বাইরে থাকো, ও তো পাওয়ারফুল, তখন স্যার এসে ম্যানেজ করলেন, ওকে শোয়ালাম। আমাদের উদ্দেশ্য হলো জানবো যে কী করে তুমি এরকম একটা অবস্থায় পড়লা। তো একজন দাঁড়ায় থাকলে বলে আমি অ্যানাস্থেটিস্ট, আই ওন্ট গো, মানে ওর তো সাইনবোর্ড। আমরা ঠিক আছে থাক। তো ওই মেয়েটা বললো ওরা সারিয়াকান্দি বলে একটা জায়গা আছে বগুড়ায়, নদীর ধারে। ওই দাদির সাথে ওরা একটা বেড়ার ঘরে ঘুমাচ্ছিল। রাত 4টার সময় ওই আর্মিগুলো ঢুকে দাদিকে গুলি করে মারলো, আর মেয়েটাকে অত্যাচার করে এই নিয়ে আসলো। দ্যাটস হিস্ট্রি। মানে চোখে পানি আসে মনে হলে। আমরা মেয়েটাকে ঠিকঠাক করলাম, ভাবলাম তো হসপিটালে করে ম্যানেজ করবো, কিন্তু ওরা দিল না, নিয়ে চলে গেল। সো প্যাথেটিক, তোমাকে বোঝাতে পারবো না। তারপর কি হয়েছে আমি আর জানি না। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। আচ্ছা। ডাক্তার রত্না, আপনার কাছে একটু জানতে চাই যে সেই সময়ে মানে আহতরা যেমন বাংলাদেশ সাইডে বেশি ছিল বা আহত হতো বা সরাসরি সেবা দেওয়ার সুযোগ হয়েছে, আগরতলাতে আসলে এরকম আহতরা যেত বা সেই পরিমাণটা আসলে কেমন ছিল, মানে সেই ক্যাম্পের অবস্থা যেখানে আপনি চিকিৎসা সেবা দিয়েছেন? না, আহতরা তো এখান থেকে সুযোগ পেলেই তখন তারা চিকিৎসার জন্য ভারতের দিকে যাওয়ার চেষ্টা করতো। বর্ডার ওই অর্থে খোলাই ছিল। বর্ডারে, হ্যাঁ, বর্ডার তো সে অর্থে খোলাই ছিল। জি। আর ওখানে প্রথম হাসপাতাল যেটা ফিল্ড হসপিটাল, বাংলাদেশ ফিল্ড হসপিটাল ছিল মেলাঘর ক্যাম্পের পাশে বিশ্রামগঞ্জে। সেখানে কিন্তু অনেক বাংলাদেশি মেয়েরা ওখানে কাজ করত। তারা অনেকেই কিন্তু ডাক্তারি প্রফেশনে ছিল না, কিন্তু তাদেরকে নার্সিং ট্রেনিং এবং ফার্স্ট এড ট্রেনিং দেওয়া হয়েছিল। সেখানে যেমন সুফিয়া কামালের 2 মেয়ে, সুলতানা কামাল এবং সাইদা কামাল, তারাও ছিলেন। তারপরে ডাক্তাররাও অনেকে ছিলেন, আর্মির ডাক্তাররাও ছিলেন। সবাই মিলে একটা যৌথভাবে চেষ্টা। মানে ওই টিমটা কত বড় ছিল যারা চিকিৎসা দিয়েছিলেন আপনারা, কতজনের হতে পারে? আমি আসলে বিশ্রামগঞ্জে চিকিৎসা দেইনি, আমি তো মেনলি দিতাম হলো ক্র্যাপস হোস্টেল ক্যাম্পে। আচ্ছা। তো বিশ্রামগঞ্জটা যেহেতু ফিল্ড হসপিটাল ছিল, একদম বর্ডারের কাছাকাছি ছিল, আসলে অ্যাকিউট যে পেশেন্টগুলো থাকতো সেগুলো কিন্তু ওখানে আসতো। ওখান থেকে ফার্স্ট এড নিয়ে যাদের আরও উচ্চতর প্রয়োজন হতো চিকিৎসার, তাদেরকে ভিতরে হাসপাতালে নেওয়া হতো বা ক্যাম্পের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হতো। ফার্স্ট এডটা ওখানেই দেওয়া হতো।
তো ওখানে কিন্তু আমাদের অনেক মেয়েরা নতুন নতুন মেয়েরা যেও কিন্তু তারা অংশগ্রহণ করেছে এবং তারা নার্সিং ট্রেনিং নিয়ে ওখানে সেবা কাজটা করেছে। এই যে রেপ কেস যেগুলো ছিল সেগুলোও কি আপনাদের ওখান পর্যন্ত যেত কিনা? সেগুলি আসলে আমাদের ওখানে অতদূর অত যেত না, কিন্তু যা যেত সেগুলি কিন্তু আমরা নিজেরা ডিল করতাম না। ওটা সঙ্গে সঙ্গে আমরা জিবি হাসপাতালে নিয়ে যেতাম এবং জিবি হাসপাতালের যে ডাক্তাররা যারা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন তারা অত্যন্ত যত্নের সাথে তাদেরকে, এবং তাদের পরিচয়ও গোপন রাখা হতো, কারণ না হলে পরে তো তাদের জন্য বিপদ। সেজন্য তাদেরকে পরিচয় গোপন রেখে তাদেরকে বিভিন্ন জায়গায় মহিলাদেরও ক্যাম্প ছিল, কলকাতায় একটা ছিল গোবরা ক্যাম্প, সেসব জায়গায়। ওই ফিল্ড হাসপাতালে তখন তো যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আর কি, বাংলাদেশের প্রথম সরকার, মানে তারা তো আসতেন, দেখতেন, সবাই তো আসতেন ওখানে। হ্যাঁ, আমাদের ওখানে সরকারি প্রতিনিধিরা আসতেন অবশ্যই। ডক্টর কাজী কমরুজ্জামান, উনি শল্য চিকিৎসাবিদ, উনি ওখানে থেকে চিকিৎসা দিতেন। তারপরে মেজর আখতার বলে একজন ছিলেন, ওনারা সবাই ওখানে থেকে, উনি আর্মির ডাক্তার। কমিউনিটি হাসপাতালে যে কামরুজ্জামান স্যার আছেন ওনার কথা বলছেন? ওনার কথা বলছি। আর আক্তার সাহেব, যিনি ডক্টর আক্তার, উনি মারা গেছেন, ওনাকে সবাই ডক বলে বলতো, আমরা চিনতাম তাকে। তো উনি ওখানে, ওনার স্ত্রীও ওখানে নার্সিং এর কাজ করতেন। আমি আপনার কাছে আসবো, ডাক্তার লতিফা শামসুদ্দিন, আপনার কাছে জানতে চাই যে এই যে ধর্ষণের শিকার যারা হয়েছেন, শুনতে আমাদের যেমনই লাগুক না কেন, এটি তো আসলে অনিবার্য বাস্তবতা ছিল সেই সময়ের, এই সংখ্যাটা কত আপনার কাছে মনে হয়েছে আপনার সাইড থেকে, আপনি যাদেরকে পেয়েছেন, এবং তাদেরকে নিয়ে আসলে কি হলো? মানে এই যে আরেকটা যুদ্ধ আসলে অনুধাবন করা খুব মুশকিল, কারণ এটা তো কেউ প্রকাশ করে না। জি, একবার হলে ওটাকে কনসিল করে কিভাবে সমাজে বেঁচে থাকবো আমরা, এটি আমাদের মটো থাকে। মানে এই যে লড়াইয়ের কথা আপনি একদম শুরুতে বললেন, কারণ এটি আপনার কাছে এত গুরুত্বপূর্ণ যে আপনার স্মৃতির মধ্যে এটি প্রথমে এসে পড়েছে আর কি। মানে তাদেরকে নিয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি ছিল, বা তাদেরকে কিভাবে মানে তাদেরকে সুন্দর জীবনযাপন করানোর সুযোগ কতটা দেয়া গেছে সেই সময়? আসলে ওনারা ছিলেন বগুড়া একটা জায়গা আছে কালীতলা হাট বলে। জি। তো কালীতলার হাটের সামনে ছিল একটা চওড়া রাস্তা ফ্রম রংপুর টু বগুড়া। হাতের বাম দিকে কালীতলা হাট ছিল মন্দির, ওটা ওদের সবচেয়ে বড় মন্দির। আর সকালবেলা মেয়েরা পূজা করে মন্দিরে, দেন ওরা রাস্তাটা ক্রস করে ওদের একটা এলাকা ছিল, ওখানে যেত। তো আমি তো অত ভিতরের কথা বলতে পারবো না, কারণ মেডিকেল অফিসার, আমার কাজ হলো অন্যরকম। বটে। তো ওখানে যারা যেত তাদের যে নিয়ে সমস্যা, এটা আমার জানা ছিল না। যখন দেশ স্বাধীন হলো, আমি তো মানে ভীষণ আনন্দে নাচতে নাচতে ঢাকায় এসেছি, কারণ আমরা 10 ভাই বোন, প্রত্যেকে মুক্তিযুদ্ধ করছি। আমার ভাই মাসুদ ঢাকার ফ্রি করছি, ইত্যাদি ইত্যাদি। সো আই ওয়ান্ট টু পার্টিসিপেট উইথ দেম, কারণ আমি তো বগুড়ায় একা। আমি আসার পরে আমাকে ডিসি সাহেব বললেন, ইউ কাম শার্প। আমি সাথে সাথে চলে গেলাম, কারণ আমরা জানতাম যে এটা কোনো ওয়ে নেই। তো গিয়ে দেখি হি ওয়াজ সারাউন্ডেড বাই সো মেনি পিপল অফ বগুড়া, আমি তাদের চিনি না। তো দেখা গেল যে ওরা সবাই বলছে, দেশ স্বাধীন হলো, তোমরা আনন্দ করছো, আমাদের সমস্যা। তো উনি তো থতমত খেয়ে গেছেন। তখন উনি দেখলেন যে মোস্ট অফ দেম আর প্রেগনেন্ট, আর প্রেগনেন্সির লেভেল হলো তোমার 8, 7, 5, 3, 4 লাইক দ্যাট। তো এখন এদেরকে নিয়ে ওদের একটা সমস্যা ওই কমিউনিটির। তো হাউ টু সলভ দ্য কমিউনিটি, এটা ওনারও জানা নেই, আমরা তো বুঝি না। তখন উনি আমাকে ডেকে বললেন যে তুমি যেহেতু মহিলা ডাক্তার, ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। আসলে সলভের কিছু বুঝি না, আমি তো এমবিবিএস পাস একটা মানুষ। তো যাই হোক, আমাদের দায়িত্ব এলো, দেন উই হ্যাভ টু টেক দ্য সিচুয়েশন অ্যান্ড ট্যাকল দ্য সিচুয়েশন নাইসলি। তো তারপরে যেটা হলো, সেটা গভর্নমেন্ট আমাদের হেল্প করলো। তখন ছিলেন কামরুজ্জামান স্যার হেলথ মিনিস্টার, উনি ভিজিট করলেন বগুড়ার হেলিকপ্টারে আসলেন। সার্কিট হাউসে আমাদের মিটিং হলো। সেই মিটিংয়ে আমরা যারা যারা ডাক্তার ছিলাম, সিভিল সার্জন, সবাইকে নিয়ে বসলেন। তো উনি আমাকে বললেন, তোমাকে এটা সলভ করতে হবে। তা আমি সারপ্রাইজ, কারণ আমি এমবিবিএস ডাক্তার, আমার তো কোনো নলেজ আল্লাহ নেই, আর আমাদের বইতে এগুলো লেখাও নেই হাউ টু সলভ দিস ওয়ান। তো আমি বললাম যে স্যার, আমার তো এগুলো জানা নেই। পরে আমি পড়লাম মহাবিপদে, কারণ আমার ওখানে কেউ নাই যে মেডিকেল কলেজ হলে ইউ ক্যান হ্যাভ দ্য হেল্প। আমি তখন ঢাকায় আসা শুরু করলাম। ঢাকায় আমাদের ম্যাডাম ছিলেন ফিরোজা বেগম। ফিরোজা বেগম ছিলেন ডাইনামিক, প্রথম প্রেসিডেন্ট। ইয়েস। তো ভেরি ডাইনামিক লেডি। তো ম্যাডামের কাছে আসলে ম্যাডাম আমাদের এন্টারটেইন করতেন আর শুনতেন সমস্যা, এইটা হলো আমাদের প্লাস পয়েন্ট। তো বললাম যে ম্যাডাম কী করবো? তো বলে থামো, আমি দেখছি কি করা যায়। এভাবে 4-5 বার আসতে আসতে আমি খুব কুইক আসতে পারতাম। তো পরে আমি দেখলাম এটা সলভ করা বেশ টাফ। তখন আমাদের একটা সোসাইটি আছে, তখন ওই সোসাইটি ফর্ম হলো 72-তে, OGSB,
অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ। তো ম্যাডাম ডাকলেন সবাইকে, তারপর দেখা যায় আমাদের আরেকটা অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল, ওইটার নাম ফিগো, ফেডারেশন অফ সেন্ট গাইনি। তা আমাদের দেশে গাইনোকোলজিস্ট যারা হন ওরা সাধারণত ইউকেতে গিয়ে একটা ডিগ্রি নিয়ে আসেন MRCOG, দেন দে কাম ব্যাক, এবং ম্যাডামরাও তাই, টিএচুদি স্যার তাই। তা আমরা তখন ওই ম্যাডাম করলেন কি ওই ফিগোর শরণাপন্ন হলেন। আর বাকি আমাদের যে মিত্র শক্তি আছে তাদের যে দেশগুলা তাদের কাছে একটা কমিউনিকেট করলেন, এবং এই কমিউনিকেট করার সময় আমি ছিলাম বগুড়া, মানে আমার তো আসতে যেতে হচ্ছে, আই এম টু সাপোজ টু স্টে। আচ্ছা, তো তখন একদিন ম্যাডাম ডাকলেন আবার যে তোমরা আসো। তো সেদিন আমরা গেলাম, গিয়ে দেখি যে ফিগো থেকে লোক আসছে এবং মিত্র শক্তি থেকে তারাও আসছে এবং মিটিং হচ্ছে। তো ওরা ম্যাডামকে বললো এটা তো কোয়াইট কমন, হোয়াই ডোন্ট বদার, যে কোনো যুদ্ধের পরেই তো এটা হবে হবে। মহিলা এবং মানে আপনার শিশু। মাথায় সেভাবে ওটা আসলে না ছিল না, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি সো ব্ল্যাঙ্ক, খালি মনে হয় যাবো আর কি বলবে আমি তো বুঝতেছি না। আই ওয়াজ উইপিং লাগে নিতে, তোমার বোঝাতে পারো না আমার ভিতরে কেমন থরথর করে কাঁপতেছিল। তো তখন ম্যাডামকে বললো যে তোমার এটা তো কোয়াইট কমন, হোয়াই ডু বদার ফর ইট, তোমাকে একটা কিছু করতে হবে। অ্যান্ড করতে হবে কথাটা বলতে সোজা, করাটা কিন্তু খুব কঠিন। তখন ম্যাডামরা কি করলেন আমি অত জানি না, আমাকে কয়েকদিন পরে ডেকে বললো তুমি আর ঢাকায় আসবে না, ইউ হ্যাভ টু স্টে ইন বগুড়া, কারণ ওইখানে যারা ধর্ষিতা, যারা প্রেগনেন্সি অলরেডি আছে, তো তাদেরকে নিয়ে একটা কিছু করতে হবে, দে ক্যান নট স্টে ইন দ্য ভিলেজ লাইক দ্যাট, কারণ ওখানে একটা হিউ অ্যান্ড ক্রাই তৈরি হয়েছে। বটে। তো ওইটা থেকে তাদেরকে প্রথম নিষ্কৃতি দিতে হবে, তারপর নেক্সট ওয়ার্ক ইউ হ্যাভ টু ডু। তা আমি আবার চলে গেলাম, তা আমি অনেক হেল্প পেয়েছি রে, জীবনে যে এত হেল্প মানুষ করে আমি কল্পনা করতে আপনি পারি। মানুষকে করেছেন, আপনি পেয়েছেন। তখন ডিসি সাহেব যারা ছিলেন ওনারা কালীতলা হাটে আমাকে একটা জায়গা দিলেন, একটা 3 তলা বাড়ি আমাকে দিয়ে দিলেন। তো ওরা কেন যেন আমাকে খুব বিলিভ করতো যে এই মহিলা পারবে বা ওই মেয়ে পারবে। তো 3 তলা বাড়িতে আমরা একটা সিস্টেম করেছিলাম। তখন ওই যে যারা ঘিরেছিল ওদেরকে বলা হলো তোমাদের ওই তাদেরকে যারা নাকি অসুস্থ প্রেগনেন্ট এনে ভর্তি করা এখানে। তো নিচতলা ছিল আমাদের খাতা কলমে তাদের নাম ঠিকানা, দোতলায় ওনারা থাকতেন, 3 তলায়ও থাকতেন। মানে অন্তত শখানেক তো ছিল না? 60 জনকে আমরা টার্মিনেট করেছি, সকালে তো ছিল। আচ্ছা, তো ওই অবস্থাতে তাদেরকে রাখা হলো। এদিকে আমাদের মিটিং চলতেছে, হোয়াট ক্যান উই ডু, আমরা তো জানি না হাউ টু টার্মিনেট। আর এটা তো একটা দেশ, তোমাকে আইন কানুন মানতে হবে, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক। তো সেইভাবে ম্যাডামরা করলেন কি একটা মিটিং ডাকলেন, মানে ফিগো বলে দিল এবং অন্যান্য সবাই বললো যে তোমাকে কিছু করতে হবে। এখন প্রসিডিউর একটা আছে, সেই প্রসিডিউরের মধ্যে আমাদের আবার মিটিং ডাকলেন, সেখানে রিলিজিয়াস গ্রুপ, তা আমাদের তো রিলিজিয়াসলি বলবে যে অ্যাবর্শন করা যাবে না, এটা তো ল, তাও টু ব্রেক দ্য ল। তো তখন আমাদের ম্যাডামরা আবার একটা মিটিং ডাকলেন, সেখানে সবাই এই ধরনের আসলো, কার কি প্রবলেম আমরা ওখানে গিয়ে বলতে, আমরা তো কাঁদছি, মানে তোমাকে বুঝাতে পারবো না যে হাউ সিক আই ওয়াজ। তো ওইখানে আমাদের ইন্ডিয়া থেকে মাদার তেরেসা ওনাকে আনা হলো, বিকজ হি ওয়াজ দ্য মেইন পার্সন এগেনস্ট দ্য অ্যাবর্শন, ওদের লই আছে। আচ্ছা, তো উনি যদি বলেন যে ইট ক্যান বি ডান, তাহলে বাংলাদেশ আমরা জয় করতে পারবো। তাছাড়া আমাদের রিলিজিয়াস পিপলগুলোকে আমরা তো পারবো না ওভারকাম করতে। তো সি কেম, এবং তাকে হলি ক্রস স্কুলের সামনে একটা অপোজিট তাদের একটা কি জানে আছে অর্গান, ওখানে উনি ছিলেন। একটা আশ্রম, আচ্ছা আমি ওটার নাম বলতে পারবো না, শি ওয়াজ দেয়ার। আমি তো বগুড়া থেকে আসি আর যাই, বুঝছো না, যদিও ঢাকার চ্যারিটি বলে তার একটা ইয়ে আছে ওখানে বোধহয় আছে। আচ্ছা, তো ওনাকে ওখানে রাখা হলো, কারণ উনি আবার তো প্রোটেক্ট করতে হবে আমাদেরকে, ওইসব চিন্তা করে ওখানে রাখা হলো। তো একদিন ওনাকে আমাদের সবাইকে ডাকলেন, ম্যাডাম আমরা আসলাম। তো আমাদের কি কি সমস্যা, উই আর টকিং টু, সবাই কাঁদছি আর ভয়ে কাঁপতেছি আমরা, যে আমরা তো এগুলো জানি না। তো উনি এত ভালো, ওনার গায়ে রং মানে লোমগুলা খাড়া হয়ে গেল, তাই বলতেছে যে এটা তো একটা কিছু করতে হবে, সামথিং ইজ টু বি ডান ফর বাংলাদেশ। তো ওনার এই কথাটা আমাদেরকে মনে অনেকখানি সাহস দিল। তো উনি বললেন দিস ইজ অনলি ফর 72, মানে এই যে লটা অ্যাবর্শন তুমি করতে পারবা, এটা অনলি ফর 70, ডোন্ট টেক দ্যাট, সারা জীবনে তুমি এগুলো করবা। তো দিস ওকে, আমাদের তো ওই সময় এটাই মোর ইম্পর্টেন্ট। তো এতে আমাদের অনেক সুবিধা হলো, আমাদের সোসাইটি আমাদের গভর্নমেন্ট সব অ্যাকসেপ্ট করলো যে এদেরকে একটা কিছু করতে হবে। দেন এগেইন আমি বগুড়া চলে গেলাম ওই সেন্টারে। ছোট্ট একটি বিরতি নিয়ে আমরা বাকি গল্পটা আবারও শুনছি। বিরতির পরে আমি আপনার আগের গল্পটা একটু শেষ করতে চাই, যে তারপরে কি হলো? আচ্ছা, তারপরে হলো আমি বগুড়ায় চলে গেলাম।
তো আমাকে ম্যাডাম বললো তুমি আর আসবে না, ইউ স্টে, দেখেন ওদের প্রোটেকশন, ওদের দেখা সব দায়িত্ব আমার। তো একদিন আমরা তো 24 ঘন্টা থাকি, তোমাকে আগে বলছি আমাদের একটা টিম। জি জি। তো 24 ঘন্টা আছি, তো আমাকে আমার স্যার বললেন যে লতিফা তুমি সকালবেলা আসবা এবং ছাদে যাও। তো আমি বুঝিনি কেন, ইতিমধ্যে আমরা 4টা টেবিল স্যার দেখলাম ওটিতে রেডি করছে, পিবি রায় ছিলেন। তো আমি উপরে গেলাম, গিয়ে দেখে একটা হেলিকপ্টার আমার ছাদে নামতেছে, তার সারপ্রাইজ। হ্যাঁ, তো দেখি ওর ভিতর থেকে একটা গাইনোকোলজিস্ট, আমি বুঝতে পারলাম উনি বেরোচ্ছেন, সো বিগ সাইজ, মাথা নিচু করে ওই হেলিকপ্টার ভিতর থেকে মোটা একটা লোক নেমে আসছে। আর তখন তো আর খবর পাওয়ারও কোনো সুযোগ নাই, কি আসতেছে কিছু জানেন না, আমি জানি অবাক না। হয়ে গেলেন আর কি। হ্যাঁ, তো ওনাকে নিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে আসলাম আমার ওটিতে। উনি ওটিতে ঢুকলেন, ঢুকে আমাদের ড্রেস ফেস যা আছে ওটি সুন্দর করে একটা সার্জন যেভাবে ড্রেস আপ করলেন, করে ওনার পিছনে একটা ল্যাপটপ ছিল, টাইপ, আই ডোন্ট নো দ্য ল্যাপটপ। তোমরা এখন যেরকম একটা ব্যাগ নাও না, ল্যাপটপ ভিতরে ভরে, ওরকম একটা ব্যাগ মানে ছিল, ফার্স্ট এইডের ব্যাগ হতে পারে আর কি। মাইট বি, আমি যত নাম বলতে পারবো না, 1972 তো। জি। তো পিছনে নিয়ে উনি ভিতরে ওই ব্যাগটা আমাদের টেবিলে রাখলেন। তা আমি দেখলাম আর কোনো ইনস্ট্রুমেন্টও নাই, এবারটা কি করবে। তা আমার রুগীগুলোকে আমি টেবিলে শোয়ালাম, 4টা টেবিল ছিল। তো উনি ব্যাগের ভিতর থেকে একটা তোমাকে একটা ইনস্ট্রুমেন্টের মতন শোলা আমরা বলি, মানে যেগুলো ফুলে যায় পানিতে দিলে, ওই ধরনের একটা জিনিস পেঁচানো, স্টেরাইল বের করলেন। ওটা ল্যামিনেটেড টেন্ট, এখন আমি বুঝতে পারি। তো ওইটা নিয়ে এসে ওই মেয়েগুলো জ্বরের ভিতর দিকে একটা একটা করে দিতে হবে, ওটা পেঁচানো ছিল। আচ্ছা, আই হ্যাভ নেভার সিন দিস ওয়ান। ওই যে অ্যাবর্শনের জন্য। হ্যাঁ হ্যাঁ, তো পুরাটা ওর ভিতরে দিয়ে দিলেন, দিয়ে ক্লোজ কর্নার, ওই পেশেন্ট শেষ। এইভাবে 60 জন রুগীকে উনি এগুলো দিলেন। মানে 60টাকে আসলে অ্যাবর্শন করা হলো, Terminate করা হলো আর কি। হ্যাঁ, ওটা ইনডিউস টার্মিনেশন আর কি। শুনিনি আসলে এই গল্প কারো মুখে সেভাবে, আমার অন্তত শোনা হয়নি। আমি ম্যাডামের কাছে একটু জানতে চাইবো যে আপনি যে আগরতলায় ছিলেন, সেখানে কোনো একটা সিভিয়ার ইনজিউর্ড কোনো মুক্তিযোদ্ধা, তার কোনো একটা স্মৃতি আপনার কাছে শুনতে চাই। হ্যাঁ, সিভিয়ার ইনজিউর্ড অনেক পেশেন্ট আমাদের কাছে আসতো। জি। তো আমি তো বললামই যে আমাদের কাজ ছিল মূলত যে তাকে প্রাথমিক মানে ফার্স্ট এইডটা দেওয়া, এবং পরবর্তীতে যে ফার্দার ট্রিটমেন্টটা হতো হাসপাতালে, জিবি হাসপাতাল বলে, এবং সেখানে বাংলাদেশের জন্য একটা আলাদা ওয়ার্ডই ছিল, সেইখানে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করা হতো এবং সেখানে প্রপার ট্রিটমেন্ট করা হতো এবং যথাযথ ট্রিটমেন্ট করা হতো। এবং শুধু তাই না, যে যুদ্ধ করতে যে যারা আহত হতেন বা হতেন, তাদেরকে আসলে ওই ফিল্ড হসপিটালে এনে সঙ্গে সঙ্গেই কিন্তু আমি দেখতাম যে ইন্ডিয়ান হেলিকপ্টার নামতো, এবং নেমে তাদেরকে ওই হেলিকপ্টারে করে তাদেরকে যেটা, যেমন ধরেন যার মাথা ইনজুরি হয়েছে, নিউরোসার্জারি লাগবে, তাদেরকে সেই সেন্টারে নিয়ে যাওয়া হতো। এরকম সঙ্গে খুবই একটা, মানে আমি বলবো যে কার্যকর একটা ব্যবস্থা, মানে অনেকটা রেফারেল সিস্টেমের মতো তৈরি হয়ে গেছে আনঅফিশিয়ালি। ওটা আসলে রেফারেল সেন্টারই বলা যায়, রেফারেল সেন্টারের মতন ছিল। কারণ আমরা যে ছিলাম, আমরা ডাক্তারই জানতাম ঠিকই, কিন্তু আমরা তো আসলে আমাদের কাছে তো যন্ত্রপাতি বা ওটি কিছুই নাই, কাজে আমাদের তো আসলে ফার্স্ট এইড ট্রিটমেন্ট দেওয়া ছাড়া তার কিছু করার ছিল না। কিন্তু আমি আরেকটা সম্পূরক প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যে ওই সময় মানে এই যে 12 বছর বয়সে, 13 বছর বয়সে যারা যুদ্ধ করার জন্য আগ্রহী ছিল, সেই বয়স বা 18 বছরের পরে যাই হোক না কেন, নারীদের অংশগ্রহণ কেমন ছিল? নারীদের অংশগ্রহণ ছিল, তবে নারীদের অংশগ্রহণ যেটা ছিল, নারী ক্যাম্প ছিল একটা কলকাতায়, গোবরা ক্যাম্প। আমরা সাধারণত গোবরা ক্যাম্পে আমরা পাঠিয়ে দিতাম, কারণ ওখানে মেয়েদের আর্মস ট্রেনিংও হতো, পাশাপাশি আবার ফার্স্ট এইড নার্সিংয়ের ট্রেনিংও দেওয়া হতো। ভাগ ভাগ ছিল, যে বিভিন্ন ধরনের ট্রেনিং হতো ওখানে। তো ওখানে ফার্স্ট এইড ট্রেনিং, নার্সিং ট্রেনিং, আর্মস যারা সেরকম ফিট তাদেরকে আর্মস ট্রেনিং, এই গোবরা ক্যাম্পে এই কাজগুলো হতো। এবং ওই গোবরা ক্যাম্পের পরিচালক ছিলেন প্রয়াত সাজেদা চৌধুরী। আচ্ছা, সাজেদা আপা, উনি ছিলেন এই গোবরা ক্যাম্পের পরিচালক। এবং আমরা কিন্তু যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে আগ্রহী মেয়েদেরকে আমরা ওই গোবরা ক্যাম্পে, আসলে ওইটা মেয়েদের ক্যাম্প ছিল, যেন ট্রেন্ড আপ হতে পারে আরো, হ্যাঁ, প্রপারলি ট্রেন্ড আপ হয়ে তারা কাজে, মানে একটা, আমরা তো আসলে বুঝি না যে 9 মাসে দেশ স্বাধীন হবে। আমরা তো ভেবেছি যে এটা একটা মানে বড় একটা সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, তো সেইখানে আমাদের তো উপায় ছিল, আমাদের আরো লোক লাগবে, লোকবল লাগবে, সেই জন্য আমরা তাদেরকে প্রপার ট্রেনিংয়ের জন্য আর কি আমরা তাদেরকে পাঠাতাম। ধন্যবাদ। আমি ম্যাডামের কাছে আরেকটু জানতে চাইবো যে
এই যে বাংলাদেশ পরবর্তী সময়ে আমরা দেখেছি যে অনেক ডিসিপ্লিন, এখন সুপার স্পেশালিটির সময়, মানে এত ক্ষুদ্র হয়েছে, একটি ছোট্ট অংশ নিয়ে আসলে চিকিৎসকরা কাজ করছে এবং ভালোভাবে কাজ করছে। কিন্তু যেহেতু অনিবার্যভাবেই তখন গাইনোকোলজিস্ট আপনাকে হয়ে যেতে হয়েছে আসলে, মানে বাস্তবতা আপনাকে ওই জায়গায় নিয়ে গেছে। এবং এত বছর পর আমরা এসে দেখি যে ওজিএসবি যেহেতু সব থেকে পুরনো সংগঠন চিকিৎসা পেশাজীবীদের মধ্যে, তাদেরও অনেকগুলো ব্রাঞ্চ আসলে হয়েছে, প্রায় মনে হয় 19টার মতো এরকম আমরা সাব স্পেশালিটিতে কাজ করছে। মানে বাংলাদেশে গাইনি চিকিৎসার প্রসারের ক্ষেত্রে মানে ওই সময়েরও কোনো ভূমিকা আসলে আছে কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই আছে, জি। কারণ আমরা তো একটা চেইনের মতন, জি, আমাদের কোনো ডিভিশন হয়নি। প্রথম শুরু হলো আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে। তখন আমাদের প্রেসিডেন্ট ছিলেন ফিরোজা বেগম, জি। সেক্রেটারি ছিলেন টিএ চৌধুরী স্যার, ট্রেজারার ছিলেন বোধহয় নাজমুন নাহার, কারণ তখন আমাদের গাইনির কাউকে খুঁজে পাওয়া যায়নি সামহাও। তারপরে আমাদের তো ওজিএসবি এখনো সেই অবস্থায় আছে, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি লাইক দ্যাট। তো আমাদের ওজিএসবির যে কর্তব্য, যে কাজ, নারী মৃত্যু কমানো, এটি আমাদের মূল বক্তব্য। এখন একটা মহিলা মৃত্যু কিন্তু বহু কারণে হয়, এবং সেই কারণগুলোকে ধরে ধরে আমরা আস্তে আস্তে আগাই। তো সেখানে প্রথম ছিল পিপিএইচ, মানে ডেলিভারি পরপর যে ব্লিডিংটা হয়, ওতে মেজরিটি মারা যায় আমাদের 60%। তারপরে ছিল এক্লাম্পসিয়া, একটা খিচুনি। জি। তারপরে ছিল অ্যাবর্শন, সেপটিক অ্যাবর্শন, কোনো রকম প্রেগনেন্ট ওটাকে বের করার চিন্তা করে সেপটিসিমা হয়ে মারা যায়, এই ধরনের। তো আমরা প্রত্যেকটাকে ফোকাস করে তার যে একটা ম্যানেজমেন্ট, সেটা আমরা করে ফেলেছি, মানে চেষ্টা করছি এখনো করতে, করার তো কোনো শেষ আপনি নাই। ব্যক্তিগতভাবে মানে যেমন আপনার নামের সঙ্গে যোগ করলে আমরা এক্লাম্পসিয়ার বিষয়টি দেখি, যেমন ঢাকা মেডিকেলেও একটি আলাদা ওয়ার্ড আছে, মানে আপনি কোন কোন এরিয়াতে বেশি ফোকাস দিয়ে কাজ করেছেন, যেটি মাতৃমৃত্যু বন্ধে আসলে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? আমি বাংলাদেশের সমস্ত মেডিকেল কলেজে প্রায় কাজ করেছি। প্রথম ছিলাম বগুড়া, ওখান থেকে আসলাম রাজশাহী মেডিকেল কলেজ 63 থেকে 68 পর্যন্ত। তারপর আসলাম সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আচ্ছা। তারপরে গেলাম আমি সিলেট মেডিকেল কলেজ, সিলেট মেডিকেলে আসলাম ঢাকা মেডিকেল কলেজ। এই যে রাউন্ড দ্য কান্ট্রি, আমার একটা এক্সপোজার হয়ে গেল যে আমাদের কোনটা মোর ইম্পর্টেন্ট। আরেকটা হলো কি, তখন আমাদের বাইরে থেকে এক্সামিনার আসতো এবং বাইরে থেকে আমাদের ইন্সপেকশন আসতো, মানে একটা মেডিকেল কলেজকে তুমি রিকগনাইজ করবা, কারণ এমবিবিএস পাস করার পরে সে কি ইউকে থেকে ট্রেনিং নিয়ে আসতে পারবে টু বি স্পেশালিস্ট অর নট। তার জন্য জিএমসি বলে একটা ভিজিট করতো, সেই সময় তোমাকে বোঝাতে হতো যে ইয়েস মাই স্টুডেন্ট ইজ ক্যাপেবল টু ডু দ্য নেক্সট ওয়ার্ক। তো এরকম সময়ে আমাদের একটা গ্রাফ তৈরি করে রাখতে হতো যে কী কী কারণে মারা যাচ্ছে, তাই উই হ্যাড টু শো ইট। তো এরকম আমি যখন সিলেট মেডিকেল কলেজে, সিলেট মেডিকেল রিকগনিশনের জন্য সিলেটিরা কিন্তু খুব স্ট্রং, ওরা আমাকে 2 বছর এক্সট্রা রাখলো যে এইটা তোমাকে পাস করে তবে তুমি যেখানে যাবা সেখানে, এবং আমাকে থাকতে হয়েছে। ওকে, একটা বিরাট কাজ। তখন আমার দেখলাম যখন নাকি এরকম পাই চার্ট করছি, পিপিএস নাম্বার 1 মানে পোস্টপার্টাম হ্যামোরেজ বলে, আর এক্লাম্পসিয়া নাম্বার 2, সেপটিক অ্যাবর্শন নাম্বার 3, আমি ওখান থেকে আমাকে ট্রান্সফার করে দিল ঢাকা মেডিকেল কলেজে। দেন আই থট, আমি তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অনেক মেডিকেল কলেজে কাজ করেছি, তা আমার সাবজেক্ট, আমার দায়িত্বটা কি? আমার দায়িত্ব হলো আমার এই মৃত্যুগুলোকে কন্ট্রোল করা বা চেষ্টা করা, রোধ করতে। ইন দ্যাট ওয়ে আমি দেখলাম যে তখন ওয়ার্ল্ডে লিলিয়া বলে এক মহিলা আছেন, উনি থাকেন অক্সফোর্ডে, উনি 72 কান্ট্রিতে একটা রিসার্চ চালাচ্ছেন, হাউ টু ম্যানেজ এক্লাম্পসিয়া। তা আমি আবার অনেক দেশ ঘুরতাম সো মেনি রিজনে, তখন আমি লিলিয়ার সাথে যোগাযোগ করলাম যে আই ওয়ান্ট টু বি পার্টিসিপেট উইথ ইউ। ও এর মাঝে আমি ইউকেতে গেছিলাম, ইউকেতে গিয়ে দেখি এরকম এক্লাম্পসিয়া ম্যাক্সালপুর একটা লিটারেচার, আই টুক দ্য লিটারেচার ইয়ে নিয়ে আমি ওর সাথে যোগাযোগ করলাম। তো আমি বললাম তোমাকে পার মান্থ মোর দেন 100 কেস দিতে পারি। এইভাবে লিলিয়ার সাথে আমি যুক্ত হয়ে গেলাম এবং 72 কান্ট্রির সাথে আমি কাজ করলাম। এবং এই কাজের পরে WHO আমাকে টেক আপ করলো এবং আমাকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ইত্যাদির কাজে লাগালো। তো লাস্ট অফ অল আমি যখন লিলিয়ার ওখানে আবার আমাদেরকে মিটিং হলো WHO সাথে, আমি তোমাকে এন্ডটা বলছি খুব কুইকলি। তো WHO চিফ গেলেন ওই মিটিংয়ে, তখন বাংলাদেশকে ডাকলো, আমি তো বুঝি নাই যে আমাকে ডাক, আমি তো গপ্প করতেছি। তা আমি ডায়াসে গেলাম, তা আমাকে উনি বললেন, আচ্ছা শোনো, ইউ হ্যাভ ডান গুড জব, কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট ওয়াজ এ ড্রাগ, যেটা দিলে ইনজেকশন দিলে খিচুনিটা বন্ধ হয়। তো উনি বললেন, তুমি তো এখন আমাদের কাছ থেকে ওষুধ পাচ্ছ, ঢাকা মেডিকেল ম্যাগনেসিয়াম পাচ্ছি, তো আমরা যদি বন্ধ হয়ে যাই, হোয়াট উইল ডু? তোমার তো খিচুনিও থাকবে, তোমার ম্যাগনেসিয়ামও থাকলো না, হাউ উইল টেক ইট? তা আমি অনেকক্ষণ চিন্তা করে আমি বললাম যে আমার দেশ এটা সাপ্লাই করে। ও বলছে কি তুমি কি চাও যে WHO দিবে, তুমি কি ডিপেন্ডেন্ট আমার উপরে? আমি যেন আমি সেলফ সাফিসিয়েন্ট। তোমরা আশ্চর্য হয়ে গেছে।
আমি ভাবলাম আমার দেশ আমার সাথে থাকবে, মানে কেমন যেন একটা কনফিডেন্স হয়ে গেছিল। আর পাকিস্তান বলতেছে যে না, আমাকে ডাব্লিউএইচও, তোমরা কি জন্য বসে আছো, ডাব্লিউএইচও দিবে, আমরা ওটা দিয়ে কাজ করব। দেশে আসলাম, এই ম্যাগনেসিয়াম সালফেট আমার লাগবে, যুদ্ধ আমার করতেই হবে। আমি তখন গেছিলাম বেক্সিমকোতে। আচ্ছা, ওখানে আমাদের এক আপা ছিলেন, সিনিয়র আমাদের ঢাকা মেডিকেলের। সে আমাকে খুব ভালো চিনে যে লতিফা কোনো আকাম করবে না বা কোনো রকম ফরিদা আপা ছিলেন, আমাদের খুবই ভালোবাসতেন, আমাদের সিনিয়র। আমাদের উনি হলেন রফিকুল হক সাহেব ছিলেন, যে অ্যাটর্নি জেনারেল। রফিকুল হক সাহেবের স্ত্রী, হ্যাঁ, আচ্ছা, ফরিদা হক, নামটা হলে ডক্টর ফরিদা হক, উনি ছিলেন বায়োকেমিস্ট্রি। তারপরে আমরা বাংলাদেশে এটা তৈরি হলো, বেক্সিমকো আমাকে তৈরি করে দিল। আচ্ছা, এবং সেটা ডিপেন্ডেন্সি আমাদের কমে গেল খুবই কম টাকায়। তোমাকে বলে নেই, কারণ সব ড্রাগে কিন্তু দাম বেশি থাকে। কিন্তু আমাকে ওনারা জিজ্ঞেস করলেন যে আপনার ওষুধের দাম কত হলে নিবেন ম্যাডাম? তা আমি বললাম ইট মাস্ট বি বিলো 100। তা বলছে কেন? আমি তাহলে কেন তৈরি করবো? আমি বললাম শোনো, যাদের অসুখ হয় তারা হলো নৌকার মাঝির বউ, রিক্সাওয়ালার বউ, তো ওদের পারচেস ক্ষমতার মধ্যে ওষুধটা না হলে ইউ মাইট লুজ দ্যাট। তখন ওরা তাই করলো। তা আমি খুব গ্রেটফুল আমাদের এই ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি। মানে যে গল্পের আসলে কোনো শেষ নেই। আমরা আরো একটি বিরতি, অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার রত্না, আপনার কাছে একটু জানতে চাই যে এই গল্পের তো আসলে কোনো শেষ নেই, এত এত স্মৃতি, অনেক কিছু হয়তো আপনারা ভুলেও গেছেন, মানে মনে থাকার কথাও না। কিন্তু এই যে বাংলাদেশের আজকে 53 বছর বয়স পার হয়েছে বা হতে যাচ্ছে, মানে ওই সময়ের যে একটা প্রত্যাশা, মানে জীবনের এত ঝুঁকি নেয়া, বাংলাদেশকে এই জায়গাতে নিয়ে আসবার জন্য, মানে সেই প্রত্যাশার সাথে বাংলাদেশকে কেমন দেখেন? প্রথমে আমি একটু পিছনে যেতে চাই। সেটা হলো যে আমাদের মুক্তিযুদ্ধের কথা এবং নারীদের ভূমিকা বলতে গেলে যেটা প্রথমে আসে সেটা হলো যে নির্যাতিত হয়েছে তারা। হ্যাঁ, অবশ্যই তারা নির্যাতিত হয়েছেন। বলা হয় 3 লক্ষ, কিন্তু আমি মনে করি যে না, এটা 3 লক্ষ না। এই সংখ্যাটা, আমি যে মুক্তিযোদ্ধাদের নিয়ে যে কাজগুলো করেছি তাতে আমার ধারণা যে এটা অনেক বেশি, 5-6 লক্ষ মেয়েরা নির্যাতিত হয়েছে। এবং অনেক নির্যাতনের ঘটনা যেগুলি পরিবার থেকে, অল্প স্বল্প যেগুলি হয়েছে সেগুলি পরিবার থেকে প্রকাশ করা হয় নাই, বিকজ অফ দেয়ার সোশ্যাল সেফটি। আর যারা একেবারেই বিধ্বস্ত ছিল তাদের কাহিনী তো আপনারা লতিফার ডেসক্রিপশনে শুনলেন। তাদেরকে বাংলাদেশ সরকার কিন্তু জাতীয় পুনর্বাসন মহিলা পুনর্বাসন বোর্ড গঠনের মাধ্যমে চিকিৎসা করেছে এবং সেখানে অনেক মেয়েদেরকে তারা রিহ্যাবিলিটেটও করেছে। কিন্তু যেটা ঘটনা সেটা হলো যে আমাদের সমাজ কিন্তু খুব রক্ষণশীল এবং পশ্চাৎমুখী সমাজ। তারা কিন্তু এই মেয়েদেরকে গ্রহণ করে নাই এবং তাদেরকে মুক্তিযোদ্ধা, আমি তাদেরকে মনে করি যে তারা হলো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। কিন্তু সেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধার স্বীকৃতিও কিন্তু তারা পায় নাই। তারা এতদিন পরে এসে, এই 50 বছর পরে এসে কিন্তু তারা মুক্তিযোদ্ধার স্বীকৃতি কিছু কিছু করে এখন দেওয়া হচ্ছে। কিন্তু এই স্বীকৃতিটা আমি মনে করি যে 1972 থেকে দেওয়া উচিত ছিল, কারণ তারা আক্রান্ত হয়েছিল এবং তারা যুদ্ধাহত। সেই হিসাবে কিন্তু তাদেরকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সম্মান তারা প্রাপ্য ছিল, যে সম্মান থেকে তারা 50 বছর বঞ্চিত হয়েছে। এইটা আমি একজন নারী অধিকার কর্মী হিসাবে আমি সবসময় মনে করি। এবং নারীদের মুক্তিযুদ্ধে যে ব্যাপক অংশগ্রহণ ছিল, এটা যুদ্ধটা তো ছিল একটা জনযুদ্ধ। কাজে এই জনযুদ্ধে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সেখানে এক একজনের এক এক রকম অংশগ্রহণ ছিল, কিন্তু নারীর অংশগ্রহণটা কিন্তু কখনোই, যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, নারীর অংশগ্রহণটা কিন্তু কখনোই সামনে আনা হয়নি। আমরা বলছি, আরো বলতে চাই। হ্যাঁ, সেই জন্যই আসলে আমি বলবো যে এটা আসলে ওই শ্যাডোড হয়ে গেছে নির্যাতিত নারীদের কাহিনীটা দিয়েই। কিন্তু তার যে যুদ্ধে যে তাদের ইতিবাচক ভূমিকাগুলো, অবদান তো সমান, অবদান সমান, আমি এটাই বলতে চাই যে কিন্তু সেটা কিন্তু স্বীকৃত। এখনো যদি মুক্তিযুদ্ধের ইতিহাস আপনি দেখবেন যে সেখানে নারী মুক্তিযোদ্ধারা আসলে তাদের যে অবদান সেটা কিন্তু আমরা আশা করি যে বাংলাদেশ এটি অবশ্যই নতুন এটা, হ্যাঁ, আমি তো এটাই প্রত্যাশা আমার, যে আপনি যে বললেন। আর 2 নম্বর হলো যে প্রত্যাশা তো আসলে ছিলই। আমরা যে একটা ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, একটা বৈষম্যহীন একটা সমাজ কামনা করেছিলাম,
সেটি আসলে যে- হয় নাই, যদি সেটা আপনি তো এক কথায় আসলে যদি আমরা বলেন এই আর কি। 53 বছর 54 বছর পরে হয়নি। এসেও এটা আমরা আপনাদের দেখছি। জন্য বেশি যন্ত্রণা না আমাদের খুব থেকেও। যন্ত্রণা আমাদের জন্য, আমরা অত্যন্ত অনুষ্ঠানের শেষ যন্ত্রণা। প্রান্তে আমি লতিফা শামসুদ্দিন আপনার কাছে একটু জানতে চাই যে আমরা যেমন মৌলিক চাহিদার কথা বলি, শিক্ষা, স্বাস্থ্য, সব কিছুতেই আমি এই শেষ 11 বছর সাংবাদিকতার সাথে খুব ভালোভাবে হেলথের সাথে কাজ করছি দীর্ঘ 7 বছর ধরে। এই অস্বস্তির কথা, এই যে নানা ধরনের আক্ষেপের কথা, চিকিৎসকরা নিজেরাও সন্তুষ্ট হতে পারেনি। কিন্তু এই যে মুক্তিযুদ্ধের এত চাওয়া, সব কিছুতেই আপনি যেমন একটা ওষুধের ক্ষেত্রে আপনি নিজে দৌড়ে গেছেন, সেটার দামটা মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করেছেন। এই তো মানে একটা খরচের প্রসঙ্গ আছে, আবার সেবার সহজলভ্যতার ব্যাপারও আছে। কিন্তু দেখেন যে আমাদের সরকারি হাসপাতালগুলো কত বেশি অবহেলিত, 40% পর্যন্ত জনবলই আসলে দেওয়া হয় না, কোনোভাবে চলছে। বাধ্য হয়ে 67% মানুষকে বেসরকারিতে আসলে সেবা নিতে হচ্ছে। এই জায়গাতে চিকিৎসার ক্ষেত্রে মানে আপনার আফসোসের জায়গা আছে কিনা বা প্রশান্তির জায়গাও আছে কিনা? হ্যাঁ, গভর্নমেন্ট জবে যারা থাকেন তারা মোটামুটি একটা লেভেল মেনটেন করে এবং তারা ওয়েল ট্রেন থাকে। জি। কিন্তু নন গভর্নমেন্ট হসপিটালগুলো যেটা হচ্ছে, সেখানে কিভাবে হচ্ছে, কতখানি হচ্ছে, কেউ মনিটর করছে কিনা আমার খুব ভালো জানা নাই। কিন্তু মানুষ তো বেশি সেখানেই যদি যায়, সেখানেই তাহলে সাফার যাচ্ছে। বেশি করছে, হ্যাঁ। আর্থিক দিক থেকে করছে, সব- শারীরিক দিক সব। থেকে করছে। ওই জায়গায় মানুষ যেতে পছন্দ করে বা গিয়ে ওরা আপ্যায়ন পায় বা দেখে বা একটা ভবন দেখে ভালো কিন্তু লাগে, ঢাকা চকচকে মেডিকেল কলেজে চকচকে। আপনি যান, গিয়ে দেখবেন যে আপনার বারান্দায় রোগী শুয়ে আছে, বটেই তার নিজস্ব একটা পার্টি বা বিছানা তাকে নিয়ে যেতে হচ্ছে। বটেই। তো গভর্নমেন্ট আমাদের কি করলো? আরেকটা হলো ট্রিটমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ঢাকা মেডিকেলে ট্রেন্ড হলে ইউ ক্যান ওয়ার্ক এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। ইয়েস। অন্য মেডিকেলে ট্রেন হয়ে আপনি কতখানি পারবেন আমার অতটা জানা নাই, দো আই ওয়াজ ইন সাম মেডিকেল Yes. কলেজ ফর ফিউ ডেজ। তো ঢাকা মেডিকেল কলেজ একটা পা দিয়ে আপনি বুঝবেন দিস ইজ দ্য মেডিকেল কলেজ অ্যান্ড দিস ইজ দ্য ট্রেনিং সেন্টার, দিস ইজ দ্য ওয়ে ইউ আর টু লার্ন, দিস ইজ দ্য ওয়ে ইউ আর টু ডিসপোজ। তা আমার মনে হয় আমাদের গভর্নমেন্ট, সে যিনি হোক না কেন, এই স্বাস্থ্যের এই জায়গাটা যদি না দেখে, তাহলে ভবিষ্যতে আমাদের কিন্তু অন্ধকার। কারণ যারা এখন বেরোচ্ছে প্রাইভেট মেডিকেল থেকে, মনে করেন লট, তো এই লটগুলাকে নিয়ে আমরা কি করব? আমরা তো অ্যাক্রিডিটেশনও পর্যন্ত আমাদের বন্ধ হয়েছে, সব সেখানে বন্ধ কিন্তু হয়েছে। বেসরকারির ভূমিকাই বেশি। বেশি, হ্যাঁ। কারণ সবাইকে তো একই চোখে মাপা হচ্ছে। ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড তো দেখবেই যে আসলে সবার পারফরমেন্স এক কিনা। ঠিক আছে। সেক্ষেত্রে তো আমরা পিছিয়ে গেছি। না, আমাদের ট্রেনিং সেন্টারও প্রবলেম, বুঝছেন? জি। যেমন আমি একটা হাইয়েস্ট বডি ওজিএসবিতে আছি, আমার দায়িত্ব হলো এই যে নতুন ডাক্তারগুলো বেরোচ্ছে, গাইনি আমার সাবজেক্ট, তো ওয়েদার দে আর ওয়েল ট্রেন অর নট। এখন একটা পরীক্ষা দিছে আমাদের এফসিপিএস, মনে করেন আমাদের এক্সামিনার কিন্তু আমরা বাইরে থেকেও আনি, ভিতর থেকেও থাকে। সেই এক্সামিনার যখন যায় তখন ওরা লিখে দেয় দে আর ভেরি গুড ইন থিওরি বাট উইক ইন প্র্যাকটিক্যাল। এই কথাটা শুনতে তো আমাকে খুব কষ্ট হয়, বটেই। কারণ আই ওয়াজ এ টিচার এবং আমারই এরা সব। বরঞ্চ প্র্যাকটিক্যালি বেশি এফিশিয়েন্ট হওয়া দরকার ছিল। হ্যাঁ, কারণ এত পেশেন্ট আমাদের দেশে, আমাদের কিন্তু পেশেন্টের কোনো অভাব অভাব নাই নাই। এবং বৈচিত্র্যময় ট্রেনার ইজ এ patient। প্রবলেম। জি। সাবজেক্টের ভিতরে যদি আপনি যান, দেখবেন যে ঢাকা মেডিকেল কলেজে আছে 30 জন 40 জন এক প্রফেসর আনে, বা 25 জন 22 জন, লাইক দ্যাট। তো ওয়ান টিচার ক্যান নট টিচ এভরিবডি ক্লিনিক্যালি, যেটা আমরা চাই। আর বাকি মেডিকেল কলেজে খালি, মানে মিডফোর্ডে আছে মানে 4 এখানেও কি আপনার মনে হয় যে আমি disparity ইয়েস আছে। নো জানতে চাই যে এই যে রাজনীতিকীকরণ যে হয়েছে সব ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রেও হবার কারণেও কি আসলে এই সংকটের মধ্যে আমরা পড়েছি কিনা আপনি কি মনে করেন? আমার তো মনে হয় এটাই প্রবলেম। এটাই problem। পাওয়ার হলো একটা ব্যাপার, সেটা যারা রাজনীতি উপরে আছে তাদের হাতে পাওয়ার। মনে করেন ঢাকা মেডিকেল যে আমি দেখতেছি একজনের আন্ডারে 25 জন, তা আমি বলছি তোমাদেরকে ভাগ করে তোমাদের ডিস্ট্রিক্টে, আমাদের তো গাইনোকোলজিস্ট আছে, বটে। ইউ হ্যাভ টু টেক ট্রেনিং। সে বলবে তখন আমাকে, আমার বাবার সেক্রেটারি, আমার বাবার জয়েন্ট সেক্রেটারি, মানে আই উইল গেট দ্য আনসার ফ্রম দেম। তো আই ক্যানট মুভ। তো এরকম হলে তো তুমি, হবে না। এডুকেশন ইজ সামথিং ডিফারেন্ট বটেই। and that is a separate issue. আমরা তারপর প্রত্যাশা করি বাংলাদেশে একদিন হয়তো সুন্দর আমাদের হবে। স্বপ্নের বাংলাদেশ হবে। আপনাদের দুজনকেই মানে আপনারা এসে আমাদের সম্মানিত করেছেন। এই বিজয়ের মাসে আপনাদের কাছে কথা শুনছি। আপনাদের আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ বাবা, ভালো লাগলো। বাংলাদেশের শেকড়ে যাদের নাম খুঁজে পাওয়া যাবে, তারা যে এতদিন পর্যন্ত বেঁচে আছেন, আমাদের সামনে এসে কথা বলছেন, এটি আমাদের জন্য অনেক বেশি গৌরবের। তবে এই যে আফসোস যে 53 বছর পরেও যে বাংলাদেশের প্রত্যাশা তারা করেছিলেন, সেটি কোনো ক্ষেত্রেই তারা দেখতে পাচ্ছেন না। এদের থেকে যন্ত্রণা আর কিছু নেই। আমরা হয়তো বাংলাদেশের গল্প শুনেছি, মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, তারা মুক্তিযুদ্ধকে সেই সময়ে চিকিৎসা দিয়ে নিজে সশরীরে রণাঙ্গনে থেকে বাংলাদেশকে এতদূর পর্যন্ত নিয়ে এসছে।
আমরা প্রত্যাশা করি যে এই বাংলাদেশ শিগগিরই মানে তারা এই পৃথিবীতে থাকতে থাকতে যেন স্বপ্নের বাংলাদেশ দেখে যেতে পারেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।